ওকে, ধারার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দুইটা ধারা পড়বো, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা প্রথমে সমান্তর ধারা পড়বো। সমান্তর ধারার বেসিক আলোচনাটা একটু দেখতে হবে। তো সমান্তর ধারা, এটার নাম কেন সমান্তর ধারা হলো সেটা একটু দেখি। আমরা একটা ধারা লিখি, যেমন ধরেন 3+5+7+9+11, এটা একটা সিরিজ। তো এই সিরিজটার মধ্যে দেখেন এই পরপর দুইটা পদের পার্থক্য, অন্তর অন্তর 3 এবং 5-এর পার্থক্য কত? 2। 5 এবং 7-এর পার্থক্য কত? 2। 7 এবং 9-এর পার্থক্য 2। পার্থক্য মানে তো অন্তর, তাই না? অন্তরগুলো সমান। এই অন্তর আবার না, কিন্তু এই অন্তর সেই অন্তর না, এই যে সংখ্যাগুলোর অন্তর, মানে পার্থক্য আর কি। এই অন্তরগুলো সমান মানে কি, একটা ধারার যদি অন্তরগুলো সমান হয় তাহাকে বলে সমান্তর ধারা। এই দুইটা শব্দকে একসঙ্গে লেখা হয় সমান্তর, সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারার পরপর দুইটা পদের পার্থক্য সবসময় সেম হবে। তো এই পার্থক্যগুলোকে বলা হয়, এটা সাধারণ অন্তর। এগুলোকে বলা হয় সাধারণ অন্তর। এটার নাম সাধারণ অন্তর। ওকে, ঠিক আছে। তো আমরা এই যে ধারা, হ্যাঁ, এই ধারা আসলে আবিষ্কার হলো কিভাবে? আপনারা কি কেউ জানেন যে ধারা কিভাবে আবিষ্কার হয়েছে? কেউ জানেন কিনা? এই ধারাটা হচ্ছে কিভাবে আবিষ্কার হয়েছে শোনেন। এই গস নামে এক ফাজিল পোলা ছিল, গস। হ্যাঁ, এই গস হচ্ছে যখন ক্লাস 4-এ পড়ে একদিন ক্লাসের মধ্যে, প্রাইমারিতে বাচ্চারা চিল্লাফাল্লা করে না, ক্লাসে যদি স্যার না থাকে প্রচুর চিল্লাচিল্লি করে। তো এই চিল্লাচিল্লি দেখে হেডমাস্টার ক্লাসে গেছে, এই তোমরা চিল্লাচিল্লি করতেছো কেন, দাঁড়াও তোমাদের কাজ দিব। এক কাজ করো, 1 থেকে 100 পর্যন্ত সবাই যোগ করো। তোমাকে বললো 1 থেকে 100 পর্যন্ত সবাই যোগ করো। স্যার চিন্তা করলো যে সবাইকে যদি আমি এই যোগটা দেই তাহলে কি হবে, তাহলে যেটা হবে সবাই এই অঙ্ক নিয়ে ব্যস্ত থাকবে আর চিল্লাফাল্লা করবে না। তো স্যার বলে বের হচ্ছে, দরজার কাছে যেতে যেতে এই গস সাহেব দাঁড়িয়ে বলতে, স্যার আমার শেষ। বলছে, স্যার আমার শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? এ তুমি কিভাবে শেষ করলা? স্যার এই যে এইভাবে। সে লিখছে 1 2 3 4 এইভাবে, এইভাবে ডট ডট দিয়ে ধরেন লিখছে 98+99+100। 1 থেকে 100 পর্যন্ত লিখছে। আসলে 1 থেকে 100 পর্যন্ত কিন্তু লিখে যোগ করাটা কি খুবই টাফ। সে এইভাবে লিখছে, আবার উল্টো ভাবে লিখছে। এখানে লিখছে 100, এখানে লিখছে 99, এখানে লিখছে 98, এখানে লিখছে 97, ডট 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 ডট, এখানে লিখছে 3, এখানে লিখছে 2, এখানে লিখছে 1। লিখে কি করছে, যোগ করছে। দেখেন এই 1 আর 101 যোগ করলে হয় 1 আর 100 যোগ করলে 101, 2 আর 99 যোগ করলে 101, 3 আর 98 যোগ করলে 101, 4 এবং 97 যোগ করলে 101। এরকম করে দেখতেছে সব কি 101। এরকম 101 কয়টা আছে বলেন তো? কি বলতে পারবেন এরকম 101 কতগুলো আছে? কতগুলো আছে? 100টা আছে, রাইট। এখানে 100টা 101 আছে। সে কি করছে, এরপরে এই 100টা 101 গুণ করছে। এখন কথা হচ্ছে, এখানে গুণ করলে, যোগ যদি করি আমরা, এটা গুণ করি, ফলাফলটা কি পাবো? 1 থেকে 100 একবার না 2বার আছে। সে আবার 2 দ্বারা ভাগ করছে। ভাগ করে বলছে, স্যার অঙ্ক শেষ। এই যে এইভাবে করছি আমি। এইভাবেই ধারার যোগফল চলে আসছে। এইভাবেই ধারা আসছে, ধারার যোগফলের সূত্রগুলো আসছে। তো এখান থেকে মূলত সূত্রটা আসছে। সূত্রটা কি দেখেন, এই যে 100টা, এখানে 100টা কি আছে, পদ আছে, তাই না? এই 100 পদ আছে। আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, 101/2 গুণন 100, এভাবে লেখা তো যায়। এই 100টা হলো পদ। 100 কি পদ। এই 101কে আমি, এই যে 1 এবং 100 যোগ করে তো 100 হয়েছে, তাই না? 1 যোগ 100 নিচে 2 গুণ 100। মূলত ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। 1 হইল প্রথম পদ, যোগ 100 হইল শেষ পদ, 100 হইল শেষ পদ, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 গুণন এই 100 হইল পদ সংখ্যা,
এই 100 কি ছিল? পদ সংখ্যা। পদ সংখ্যা। এই একটাই হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। এই একটাই সমষ্টি নির্ণয়ের সূত্র। দুই দ্বারা কেন ভাগ করছি? কারণ এখানে আমি 1 থেকে 100 পর্যন্ত দুইবার লিখছি। এই 1 থেকে 100 একবার, এই যে এখানে একবার, এখানে একবার, দুইবার লিখছি। দুইবার লিখছি, এখানে যোগফলটা তাহলে 1 থেকে 100, 1 থেকে 100 দুইবার আছে, এই জন্য 2 দ্বারা ভাগ করছি, এই জন্য, আর কিছু না। তাহলে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র বের করলাম। আমি বের করি নাই, এটা গস সাহেব বের করছেন। সেটা হইল প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। আর কোনো সূত্র নাই, এই একটাই সূত্র। সমষ্টি নির্ণয়ের একটাই সূত্র, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। এটাই হলো সূত্র। স্টোরিটা কি রিয়েল? হ্যাঁ, এটা রিয়েল, স্টোরিটা রিয়েল। ওকে, আমরা তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র শিখলাম। এখন কথা হইলো, এইখানে আমরা দেখেই বুঝলাম এইখানে পদ আছে কয়টা? 100টা পদ আছে, তাই না? এখানে 100টা পদ আছে, রাইট? এটা আমরা দেখেই বুঝছি। ধরেন আমি একটা ধারা লিখলাম এইরকম, যে ধরেন 3 যোগ, তারপরে হচ্ছে ধরেন 7 যোগ 11 যোগ ডট 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 ডট, এরকম করে যেতে 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 আমি ধরেন এখানে ধরেন 3 যোগ 7 যোগ 11 যোগ ধরেন 23, সে ধরেন 23। এখন এইখানে পদ কয়টা আছে এটা তো আমরা জানি না। এখানে পদ কয়টা আছে সেটা আমরা জানি না। তাহলে পদ সংখ্যা বের করাটা আমাদের জানতে হবে। আমরা এই ধারায় বুঝতে পারতেছি 1 থেকে 100 পর্যন্ত 100টা সংখ্যা আছে, কিন্তু এইখানে কয়টা সংখ্যা আছে আমরা এটা জানি না। ডিভাইডেড বাই 2, হ্যাঁ পুরোটার উপরে তো, পুরোটাকেই তো 2 দ্বারা ভাগ। রে, এই 5 ভাগ 2 গুণন 7, হ্যাঁ ধরেন 6, আর হচ্ছে 6 ভাগ 2 গুণন 5, হ্যাঁ, আর 6 গুণন 5 ভাগ 2, ভাই তিনটাই একই জিনিস, তিনটাই একই জিনিস, ঠিক আছে? তিনটা একই জিনিস, এখানে কোনো পার্থক্য নাই। তো এইটা আমরা কিভাবে বের করব? আগে আমাদের জানতে হবে এখানে সাধারণ অন্তরটা কত। এখানে অন্তরটা কি সেটা জানতে হবে। আমরা সহজ একটা ধারা লিখি, তাহলে সুবিধা হবে। কারণ আমি একটা ধারা লিখলাম 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ ডট 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 ডট, ধরেন এখানে লিখলাম 40। এখানে অন্তরটা কত? অন্তরটা কত বলেন তো দেখি। অন্তর, সাধারণ অন্তর কত? 2 না? সাধারণ অন্তর 2। আচ্ছা, ধরেন আমি লিখলাম 2 যোগ 4, এখানে পদ কয়টা? এইখানে পদ কয়টা? এইখানে, এখানে পদ কয়টা? 2টা। এখানে পদ 2টা, পদ 2টা। সাধারণ অন্তর কয়টা আছে এখানে? আমি এখানে সাধারণ অন্তর কয়টা পাবো? সাধারণ অন্তর একটা পাবো না? একটা সাধারণ অন্তর, একটা সাধারণ অন্তর। ওকে, আমি লিখলাম 2 যোগ 4 যোগ 6, এখানে সাধারণ অন্তর কয়টা? সাধারণ অন্তর 2টা, রাইট? পদ কয়টা? পদ কয়টা? 3টা, পদ কিন্তু 3টা। আমি লিখলাম 2 যোগ 4 যোগ 6 যোগ 8, সাধারণ অন্তর কয়টা? 3টা, পদ কয়টা? 4টা। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, সাধারণ অন্তর যতগুলো হবে পদ তার থেকে একটা বেশি হবে। এটা ক্লিয়ার কিনা? একটা ধারার মধ্যে যতগুলো সাধারণ অন্তর থাকবে পদ তার থেকে একটা বেশি থাকবে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার, ওকে। এখন আমি এখানে দেখতে চাই সাধারণ অন্তর কতগুলো আছে। এটা কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবো? ভালো করে খেয়াল করে দেখেন, এই সাধারণ অন্তর এখানে, সাধারণ অন্তরগুলো এখানে 3টা না? এদের যোগফল কত বলেন তো? এই 3টা সাধারণ অন্তরের যোগফল কত? 6 না? 6কে যদি আমি সাধারণ অন্তর দ্বারাই ভাগ করি কত হয়? 3 হয়। মানে দেখেন এই যে শেষ পদ, আচ্ছা এটা বাদ দেন, এই প্রথম পদ আর শেষ পদের পার্থক্য কত? প্রথম পদ আর শেষ পদের পার্থক্য কত? 6। 6কে যদি আমরা সাধারণ অন্তর দ্বারা ভাগ করি
তিন, দেখেন তিনটা সাধারণ অন্তর যা আছে সেটা বের হয়েছে না? তিনটা সাধারণ অন্তর যা আছে সেটা বের হয়েছে কিনা? আবার বলতেছি, সাধারণ অন্তর কতগুলো আছে আমি এরকম একটা একটা করে বের না করে এই প্রথম পদ আর শেষ পদের পার্থক্যকে সাধারণ অন্তর দ্বারা ভাগ করলেই কয়টা সাধারণ অন্তর আছে সেটা বের হচ্ছে না? বের হচ্ছে কিনা? ধরেন আমি লিখলাম যে 2+4+6+8+10, তাহলে আমি 10 থেকে যদি 2 বাদ দেই, তাকে যদি এদের সাধারণ অন্তর কত 2 না 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখেন তো কত হয়? 8/2 সমান 4। সাধারণ অন্তর 4টা। সাধারণ অন্তর কয়টা? 4টা। তাহলে পদ কয়টা? পদ 5টা। দেখেন পদ আছে কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, পদ 5টা। তাহলে যে কোনো ধারার কয়টা সাধারণ অন্তর আছে সেটা বের করে তার সাথে যদি এক যোগ করি পদ সংখ্যা পেয়ে যাব না? তাহলে এই যে ধারাটা যে লিখছি এইখানে টোটাল কতগুলো সাধারণ অন্তর আছে চলেন তো দেখি। 2+4+6+8 ডট 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 যোগ 40। তাহলে এখানে টোটাল সাধারণ অন্তর আছে 40। এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে কত হয়? 38/2, 19টা। সাধারণ অন্তর আছে 19টা। তাহলে পদ কয়টা? পদ কয়টা? পদ 20টা। 19-এর সাথে 1 যোগ হবে, পদ হবে 20টা। তাহলে আমরা সাধারণ অন্তর সূত্রটা এইভাবে লিখতে পারি কিনা? আমরা এই একটা পরে যোগ না করে এখানেই যোগ করে দিই 1, এখানেই যোগ করে দিই 1 সমান 19+1 সমান 20। তাহলে এটাই পদ সংখ্যা, এটাই পদ সংখ্যা, এটাই কি পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। তাহলে আমরা পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র পাইলাম। পদ সংখ্যা সমান এই হলো শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর 2 না, কিন্তু 2 এখানে সাধারণ অন্তর ছিল, যোগ 1। এটা হলো পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। এটা কি নির্ণয়ের সূত্র? পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। সাধারণ অন্তরে দশমিক, সাধারণত ধারায় এইরকম দশমিকের অঙ্ক দেয় না। আসতেও পারে, একটা দশমিক যুক্ত ধারা দিতেও পারে, কিন্তু এটা সাধারণত আসবে না। হ্যাঁ শিমু, এটাই আপনার জন্য শত্রু। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে পদ সংখ্যা, আর একটা কি শিখছি? সমষ্টি নির্ণয়ের সূত্র শিখছি। কি সেটা? সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? প্রথম পদ, আচ্ছা শেষ পদ লিখি, শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। দুইটা সূত্র শিখে ফেলছি, দুইটা সূত্র শিখলাম। একটা কাজ করি আমরা, এবার আরেকটা ধারা লিখি। ধরেন ধারা হইলো এরকম 3+5+7+9+11 ডট 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 ডট। বলেন তো এখানে সাধারণ অন্তর কত? সব সময় সাধারণ অন্তর বের করার জন্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। ভালো করে খেয়াল করেন, ধারা থেকে 1 মার্ক নিশ্চিত থাকবে, 2 মার্ক থাকারও সম্ভাবনা আছে। সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দেখি আপনাদেরকে একটা দেই। একটা ধারা হইলো 50+47+43+40 ডট ডট ডট। বলেন তো এই ধারার সাধারণ অন্তর কত? দেখি কে কে বলতে পারেন। এই ধারার সাধারণ অন্তর কত? এটা 46 হবে, 44 হবে, এটা 41 হবে। গুড, -3। অবশ্যই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে সব সময়। তাহলে এটা অ্যান্সার হবে -3। ঠিক আছে, আমি শুধু এটা আপনাদের বলার জন্যই বলছি। তাহলে চলেন আমরা একটা ব্যাপার দেখি। এই ধারা ধরেন বলল যে 15তম পদ কত, বললো 15তম পদটি কত এই ধারা। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এরকম করে যেতে যেতে 15তম পদ কত। এবার ভালো করে খেয়াল করে, প্রথম পদ কত? 3, তাই না?
দ্বিতীয় পদটা কত? এই 3-এর সাথে কিন্তু 2 যোগ হয়েছে, সাধারণ অন্তর 2 যোগ হয়েছে, রাইট? তৃতীয় পদটা কত? এই 3-এর সাথে এবার 4 যোগ হয়েছে, 3-এর সাথে 4 যোগ হয়েছে, 7 হয়েছে কিন্তু, মানে 2টা সাধারণ অন্তর যোগ হয়েছে। তারপর চতুর্থ পদটা কত? 3-এর সাথে 6 যোগ হয়েছে। পঞ্চম পদটা কত? 3-এর সাথে 8 যোগ হয়েছে। এটা বুঝতে পারছেন কিনা? এখন ভালো করে খেয়াল করেন, এইখানে এটা সাধারণ অন্তর না, এখানে একটা সাধারণ অন্তর, এখানে কিন্তু আমি লিখতে পারি 2টা সাধারণ অন্তর, এখানে লিখতে পারি 3টা সাধারণ অন্তর, এখানে লিখতে পারি 4টা সাধারণ অন্তর, এখানে 0টা সাধারণ অন্তর। ভালো করে খেয়াল করেন, যখন প্রথম পদ বের করতেছি, প্রথম পদের সাথে এটা যোগ হবে, প্রথম পদের সাথে 0টা সাধারণ অন্তর যোগ হয়েছে। যখন দ্বিতীয় পদ, প্রথম পদের সাথে একটা সাধারণ অন্তর, তৃতীয় পদ যখন বের করছি, তখন প্রথম পদের সাথে 2টা সাধারণ অন্তর, মানে যততম পদ তার থেকে একটা কম সাধারণ অন্তর। তৃতীয়তম পদ তাহলে 2টা, চতুর্থ পদ 3টা, পঞ্চম পদ 4টে সাধারণ অন্তর। তাহলে বলেন তো 15তম পদ কি হবে? 15তম পদ 3 যোগ, তাহলে 14টা সাধারণ অন্তর হবে না? 15তম পদের ক্ষেত্রে 14টা সাধারণ অন্তর। আচ্ছা, যদি বলে n তম পদ, যদি বলে n তম পদ, n তম পদ বললে n থেকে একটা কম সাধারণ পদ হবে, মানে n-1 × 2 হবে, মানে যততম পদ তার থেকে এক কম। তো এটাই দেখেন, এই যে 3 হলো প্রথম পদ, প্রথম পদকে যদি আমরা a ধরি, প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, প্লাস n-1, d হইলো, এটা হলো সাধারণ অন্তর, এটাকে d দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে যদি d দ্বারা প্রকাশ করি, তাহলে n-তম পদের সূত্র হইলো এটা, n-তম পদের সূত্র এটা, a + n-1 × d। এখন আপনারা তাহলে এটা মুখস্থ রাখবেন, কি সেটা? n-তম পদ সমান a + n-1 × d। এই সূত্রটা মনে রাখতে হবে। কিভাবে আসছে এটা ভুলে যান, এটা মনে না রাখলেও চলবে, এটা কাজে লাগবে যখন আপনারা কোনো স্টুডেন্টকে পড়াবেন তখন। আপাতত এটার দরকার নাই, শুধু এটা মনে রাখেন, n-তম পদ a + n-1 × d। তাহলে আমরা সূত্র শিখলাম কয়টা? 3টা সূত্র শিখলাম। কয়টা? 3টা। এই যে একটা n-তম পদ, আরেকটা শিখলাম সমষ্টি, আরেকটা শিখছি কি? সমষ্টি। সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা, গুণ পদ সংখ্যা। আর পদ সংখ্যা নির্ণয়ের একটা সূত্র শিখলাম, সেটা কি? সেটা হইলো শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এই যে 3টা সূত্র, এই হইলো 3টা সূত্র। ভাই আপনারা সূত্র মুখস্থ রাখেন, বোঝার দরকার নাই, আমি অঙ্ক যদি না বুঝেন তখন বলিয়েন, অঙ্ক যদি না বুঝেন তখন বলিয়েন। এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক আলোচনা ভাই, এগুলো জিন্দেগিতে পরীক্ষা আসবে না, পৃথিবীর কোনো পরীক্ষা আসবে না, সূত্র মনে রাখতে কাজে লাগবে। এখন আপনি যদি ওটা না বোঝেন সমস্যা নেই, আপনি এই 3টা সূত্র মনে রাখেন, এই 3টা সূত্র মনে রাখেন। আচ্ছা, এখন অনেকের মনে একটা প্রশ্ন দেখছে যে ভাই সাধারণ অন্তর নির্ণয়, সরি সমষ্টি নির্ণয়ের তো একটা সূত্র আমরা 9-10-এ পড়ছিলাম, n/2 × 2a + n-1 × d, এটা কখন শিখাবেন? সবার মনে এই প্রশ্ন জাগতেছে, তাই না? এটা কখন শেখাবেন? আচ্ছা চলেন আমরা একটু, আচ্ছা রায়হান, এ হলো প্রথম পদ রে, এ হলো প্রথম পদ, আগের অঙ্কে এ প্রথম পদ। আমি তো বলছি ক্লাসের সময় অন্য কোনো দিকে একটু মনোযোগ দিয়ে না, হ্যাঁ ক্লাসে মনোযোগ দিবেন। ডি হলো সাধারণ অন্তর, হ্যাঁ, আর এন হলো পদ সংখ্যা, এন হলো পদ সংখ্যা। এটা আমরা এগুলা, এখন আমরা এগুলা লিখবো, এগুলা দিয়ে অঙ্ক করবো মূলত। 9-10-এরটা ইজি লাগে, 9-10-এরটা তো আনবো, দরকার, এগুলো দরকার আছে তো, এটারও দরকার আছে, এটারও দরকার আছে, এটারও দরকার আছে, সবই দরকার আছে।
আমি কি 19 বাদ দিছি? ওটা তো এখনো শেষ করি নাই, দাঁড়ান আসতেছে। এখন আমি যদি এই সূত্রগুলোর জন্য ধরেন আমি এরকম করে যদি প্রকাশ করি যে শেষ পদটাকে জেড দ্বারা প্রকাশ করি, জেড, শেষ পদ হলো জেড। প্রথম পদকে যদি এ দ্বারা প্রকাশ করি, শেষ পদ জেড, প্রথম পদ এ। জেড মানে একদম ইংরেজি বর্ণমালার শেষ লেটার, এ হলো ইংরেজি বর্ণমালার ফার্স্ট লেটার। সাধারণ অন্তর এটাকে ডি দ্বারা প্রকাশ করি। পদ সংখ্যা এটাকে আমরা, পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এবার একটু খেয়াল করেন, এই যে পদ সংখ্যার যে সূত্রটা আছে না, পদ সংখ্যার সূত্রটা আমি আরেকবার লিখি, এখানেই তো আসল কাহিনীটা। পদ সংখ্যাটা যেন কি ছিল? পদ সংখ্যা ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। এটাই তো পদ সংখ্যা নির্ণয় সূত্র। হ্যাঁ, তো এটাকে যদি আমরা প্রতীকের সাহায্যে লিখি, শেষ পদটাকে আমরা জেড ধরেছি, প্রথম পদটাকে এ ধরছি, সাধারণ অন্তরটাকে ডি ধরছি, প্লাস ইংরেজিতেই লিখি 1। এটাকে যদি আমরা লসাগু করি এইভাবে ডি, লেখানো হবে জেড মাইনাস এ প্লাস ডি। এটা কেন লিখলাম আপনারা এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, এটা কেন লিখলাম এখন বলতেছি। এটাকে কি লেখা যায় এই লাইন থেকে এই লাইন? এই যে এখানে ডি আর এখানে মনে মনে একটা এক আছে, ডি আর একের লসাগু ডি, ডি আর ডি থেকে ভাগ করলে 1 হয়, তাহলে জেড মাইনাস 1 আর ডি আর 1 গুণ করলে ডি। সেকেন্ড ইকুয়েশনে ডি কোথায়? এখানে, এই সমষ্টিতে শামীমা আক্তার এখানে। এখানে ডি এখন প্রয়োজন নাই, তাই নাই, এখানে ডি এর প্রয়োজন নাই, এখানে ডি এর প্রয়োজন নাই। তো চলেন আমরা এবার সমষ্টি নির্ণয়ে, এই শামীমা আক্তার বলছে সেকেন্ড ইকুয়েশনে ডি কোথায়। ভালো একটা প্রশ্ন করছেন, সেকেন্ড ইকুয়েশনে ডি এর দরকার আছে সমষ্টি নির্ণয়ের সূত্র, তাই না? আমরা একটু সমষ্টি নির্ণয়ের সূত্রটা দেখি। সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা, না পদ সংখ্যা। তো আমরা শেষ পদকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, ভাগ 2 পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, পদ সংখ্যার জায়গায় কি আমি এটা লিখতে পারি কিনা বলেন তো? এটাও তো পদ সংখ্যা, এটাও তো পদ সংখ্যা, রাইট? এটা পদ সংখ্যা না? তাহলে পদ সংখ্যার জায়গায় কি আমি এটা লিখতে পারি? লিখতে পারি জেড মাইনাস এ প্লাস ডি, জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই ডি। এই দুটাকে একসঙ্গে লিখলে হবে জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2 আর ডি গুণ করলে 2d। ভাই এটা সমষ্টি নির্ণয়ের সূত্র, একদম প্রশস্ত করে ফেলবেন। সমষ্টি নির্ণয়ের সূত্র এটা, আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d, এটা হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। সবাই বুঝতে পারছি? অনেকে জীবনের প্রথম দেখলেন এই সূত্র, তাই না? যে সমষ্টি নির্ণয় তো এই সূত্র জিন্দেগিতে দেখিনি। আচ্ছা, যারা বুঝতেছেন না দেখেন, যারা বুঝতেছেন না আপনাদেরকে বলবো শুধু সূত্রটা মনে রাখবেন। কিভাবে আসছে ভাই এগুলো তো আসবে না। এখন আমি এগুলো বললে অনেকে বলবেন ভাই এটা এটা আবার তো কোনোদিন দেখিনি। আমি এটা এই জন্য দেখাইলাম যে এই সূত্রটা হচ্ছে এটা, সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। সেটা কি? সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে এই যে এখন যেটা দেখাইলাম জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d। এই সূত্রটা মনে রাখবেন। সমষ্টি নির্ণয়ের আরেকটা সূত্র জীবনে অনেকবার পড়ে আসছেন, এটার প্রমাণ আর আমি এখন দেখাবো না, জীবনে অনেক 9-10 এর বইয়ে আছে। সেটা হলো কি, সমষ্টি নির্ণয়ের আরেকটা সূত্র কি শিখছিলেন? এই n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর একটা হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ভাই এই তিনটা সূত্র মনে রাখতে হবে, বাকিগুলো মনে না থাকলেও চলবে। তিনটা সূত্র একদম, তিনটা সূত্র একদম ঠোঁটস্থ করে ফেলবেন।
তিনটা সূত্র একদম ঠোঁটস্থ করে ফেলবেন। হ্যাঁ, একদম টিএম করে ফেলবেন। এই তিনটার বাইরে আপাতত সমান্তর ধারা আর কোনো সূত্র লাগবে না। এটা আমি দেখাইলাম, এটা 19 এর বইয়েও প্রমাণ দেওয়া আছে, আপনারা নিজেরাও এটা অনেকবার পড়ছেন। তিনটাই লাগবে, তিনটাই লাগবে। বর্গ ঘন ওগুলা থেকে আসে না প্রশ্ন, ওগুলা থেকে আসার সম্ভাবনা নাই। তিনটাই লাগবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে ভাইয়া জীবনের প্রথম তো একটা সূত্র দেখাইলেন, এই সূত্রটা আবার কোথায় ব্যবহার করব? এইটা সূত্রের ব্যবহার না হয় জানি, এটা সূত্রের ব্যবহার জানি, এই সূত্রটা আবার কোন জায়গায় ব্যবহার করব, কোন ধরনের অঙ্কে ব্যবহার করব, সেটাও আমি দেখাবো, অঙ্ক করতে করতে দেখাবো। তো চলেন আমরা এখন অঙ্ক শুরু করে দিই। টাই ব্যাক, এনতম পদ এবং পদ সংখ্যা নির্ণয়। এনতম পদ এবং পদ সংখ্যা নির্ণয়। 1+5+9+13 এই ধারার 15তম পদ কত? যারা সূত্রগুলো দেখছেন, আমার মনে হয় না যে এই অঙ্ক আমাকে করে দিতে হবে। যারা সূত্রগুলো দেখছেন আমার মনে হয় না এই অঙ্ক করে দিতে হবে। তাহলে এখানে প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান 5 - 1 সমান 4। এখন বলছে n তম পদ, দেখেন n তম পদের সূত্রটা কি? এই যে a প্লাস n-1 * d। বলছে 15তম পদ বের করতে। তাহলে 15তম পদ হবে যে এর জায়গায় হচ্ছে প্রথম পদ, এর মান 1, 1 বসাইলাম। n এর মান হচ্ছে যে 15, 15 বসাইলাম, বিয়োগ 1, d এর মান হলো 4, 4 বসাইলাম। 1 যোগ এই 14 গুণন 4, তাহলে 1 যোগ 4 এবং 14 গুণ করলে 56 সমান কত? 57। তাহলে যে 15তম পদ কত হবে? 57 হবে। 15তম পদ 57, 60 না 57 হবে, 57 রায়হান 57 হবে। তাহলে এই যে সূত্র n তম পদ নির্ণয়ের যে সূত্রটা, সেটা আমরা বের করলাম। এবার এটা আপনারা করবেন, এটা আমি করব না, এটা আপনারাই করবেন, করেন সবাই করেন। এই ধারার 22তম পদ কত? এই ধারার 22তম পদ কত? আচ্ছা, এই ক্লাসের সময় আপনারা লেখেন কে কে বলেন তো দেখি। আমি ক্লাস করাচ্ছি এই সময় লিখতেছেন কে কে? মানে আমি প্রত্যেকটা লাইন লিখতেছি, প্রত্যেকটা লাইন আপনারা লিখতেছেন, এরকম কে কে আছেন? যারা লিখতেছেন এখন আর লিখবেন না, এখন আর লিখবেন না। আপনার মস্তিষ্ক দুই দিকে একই সঙ্গে সমান মনোযোগ দিতে পারবে না। আপনার মস্তিষ্কটা একই সময়ে দুই দিকে সমান মনোযোগ দিতে পারবে না। প্রথম কাজ হচ্ছে ফুল মনোযোগ থাকবে অঙ্কের, চোখ থাকবে আপনার স্ক্রিনের দিকে, কান থাকবে আপনার স্পিকারের দিকে। লিখবেন না এখন, লিখবেন না। লিখবেন কখন? আমি তো স্লাইডটা একটু পর দিয়ে দিচ্ছি, তখন আপনি নোট করেন। হ্যাঁ, কিওয়ার্ডস গুলো লিখতে পারেন, কিন্তু আপনার মনোযোগ থাকবে এখানে। যখন আমি বলতেছি আর আপনি লেখায় ব্যস্ত, ভাই আমি কি বলতেছি ওইটা আপনার মাথায় পুরোপুরি ঢুকতেছে না, তখন বুঝতে পারবেন না, তখন বুঝতে পারবেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন? নোট করার জন্য একটু পর তো স্লাইড দিয়ে দিচ্ছি, একদম লেখা, প্রত্যেকটা স্লাইড লেখা অবস্থায় পাবেন আপনারা। আপনার দরকার এই মুহূর্তে বোঝা, এই মুহূর্তে বুঝতে হবে কিভাবে বোঝা যায়। আর যখনই লিখতে যাবেন প্রত্যেকটা লাইন বাই লাইন, তখন তো মনোযোগ থাকবে না। বুঝতে পারছেন? আপনারা তাহলে ক্লাসে মনোযোগ দেন। ওকে, আপনারা সবাই পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যেহেতু পারছেন, সবাই বুঝে গেছেন তার। তাহলে এটার 22তম পদ দেখেন, এখানে প্রথম পদ হলো 3 যোগ 22তম পদ, তাহলে 21, 21-এর সাথে গুণ হবে কত? সাধারণ অন্তর কত? 2। পরীক্ষার হলে এইভাবে করবেন, 3 যোগ 21 দুগুণে 42, 45। আমি ডিটেলস এইখানে করে দিছি, কিন্তু পরীক্ষার হলে কি ডিটেলস করবেন নাকি? পরীক্ষার হলে জাস্ট এইটুকু করবেন, এইটুকু লেখার পর বাকিটুকু মনে মনে হিসাব করবেন, মুখে মুখে হিসাব করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একবার একটা মজার জিনিস দেখাই। আমি একটা ধারা লিখলাম, 3 যোগ 5 যোগ 7, এটাই ধারা। বলুন তো এখানে পদ কয়টি? পদ কয়টি আছে এই ধারায়? পদ কয়টি? 3টি, তাই না? 3টি, 3টি। শেষ পদ কোনটি? শেষ পদ কোনটি? 7। আচ্ছা, 7 কি তৃতীয় পদ না? 7 কি তৃতীয় পদ না? রাইট। শেষ পদটাই, পদ সংখ্যা যত তততম পদ। এইটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমি আরেকটা লিখলাম, লিখলাম এখানে
3 5 7 9 যোগ 11। এবার পদ কয়টি এখানে? 1 2 3 4 5, 5টি। শেষ পদ কত? 11। তাহলে দেখেন তো এই 11 কততম পদ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এটাই পঞ্চম পদ, এটাই পঞ্চম পদ। তাহলে পদ সংখ্যা যত হয়, পদ সংখ্যা যত হবে, শেষ পদটা তততম পদ। পদ সংখ্যা যা হবে, শেষ পদ হবে তততম পদ। এটা কি বুঝতে পারছি সবাই? তততম পদ, পদ সংখ্যা যা হবে, শেষ পদটা হবে তততম পদ। ওকে, এটা যদি বুঝে থাকি চলেন আমরা অঙ্ক করি। এই যে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 ধারাটির কততম পদ? 302। কততম পদ 302 বলেন? আমরা এটা করে আসছি এইভাবে যে ধরি n তম পদ 302। n তম পদের সূত্র হইল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 302। এখানে আপনি a এর মান প্রথম পদ বসাবেন 5 প্লাস n মাইনাস 1, ডি এর মান বসাবেন, পার্থক্য কত? 3 না? 3 সমান 302। তাহলে এই 5 ওপাশে গিয়ে বিয়োগ হবে n মাইনাস 1 ইন্টু 3 সমান 302 বিয়োগ 5। n মাইনাস 1 সমান 302 বিয়োগ 5। এই 3 ভাগ হয়ে যাবে, এখানে গুণ আছে, ভাগ হবে। তাহলে n সমান কি হবে? 302 বিয়োগ 5 ভাগ 3। এই মাইনাস nটা এই পাশে এসে যোগ হবে। এটা হিসাব করলে আপনি অ্যান্সার পাবেন। তো আমি এইভাবে করব না, এইভাবে করব না। কিভাবে করব? এই 302টাকে শেষ পদ ধরে নিয়ে পদ সংখ্যা বের করেন। পদ সংখ্যা, এটাই শেষ পদ, এটাই শেষ পদ। এর পদ সংখ্যা বের করেন। পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? এই যে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর যোগ 1। এটাই পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। তো এখন বের করেন। শেষ পদ হইল 302 বিয়োগ প্রথম পদ 5, সাধারণ অন্তর হইল 3 যোগ 1। হিসাব করলে কত হয়? 297 ভাগ 3 যোগ 1। এখানে 99 যোগ 1 সমান 100। এই যে এইভাবে যেতে যেতে 302 পর্যন্ত যদি লিখি, টোটাল 100টা পদ হবে। তার মানে 302 হলে 100তম পদ। তার মানে 302 হলো 100তম পদ। তাহলে আমার এই সূত্র দিয়ে করার দরকার নাই, আমি পদ সংখ্যা নির্ণয়ের সূত্র দিয়ে করব। যদি কোনো একটা পদ দিয়ে ধারা দিয়ে বলে এটা কততম পদ, ওইটাই শেষ পদ ধরে পদ সংখ্যা বের করবেন। উত্তর যা হবে তাই হবে অ্যান্সার, তাই হবে কি তততম পদ। তাহলে আমরা এরকম আরেকটা অঙ্ক করি। যেমন এখানে বলছে 0 2 4 6 ধারাটিতে 60 কততম পদ? তাহলে 60কেই আপনি শেষ পদ ধরে নেন, এটাই শেষ পদ, এটাই কি শেষ পদ। ধরে পদ সংখ্যা বের করেন, ধরে পদ সংখ্যা বের করবেন। এই শেষ পদ মাইনাস প্রথম পদ হলো 0 ভাগ সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত? 2। পদ সংখ্যা নির্ণয়ের জন্য একটা 1 যোগ করতে হয়। তার মানে 60 ভাগ 2 যোগ 1 কত হয়? 30 যোগ 1 সমান 31। তাহলে এই 60 হবে 31তম পদ, 60 হবে 31তম পদ। এই হলো অ্যান্সার। এখন কি একটু আরাম লাগছে? কি আরাম লাগতেছে? তা আমরা এবার সমষ্টি নির্ণয় করব। সমষ্টি নির্ণয়ের সূত্র কয়টা শিখলাম আমরা? সমষ্টি নির্ণয়ের সূত্র শিখলাম 2টা, তাই না? 2টা সূত্র শিখছি সমষ্টি নির্ণয়। কি কি? আমরা ছোট্টবেলা শিখছি একটা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা একটা সমষ্টি নির্ণয়ের সূত্র। আজকে লাবু ভাই একটা শিখাইছে, সেটা কি? z প্লাস a ইন্টু z মাইনাস a প্লাস d ডিভাইডেড বাই 2d। 2টা সূত্র শিখলাম আমরা আজ, তাই না? এই সূত্রটা, এই সূত্রটা পরীক্ষার হলে
ভুল করার সম্ভাবনা আছে। কোন জায়গায় ভুল হবে জানেন? এই জেড প্লাস এ নাকি জেড মাইনাস এ, জেড মাইনাস এ নাকি জেড প্লাস এ। মনে রাখবেন, যদি মনে হয় এই সূত্রটা ভুলে যাচ্ছেন, মনে থাকতেছে না, তাহলে বাদ দিবেন, তাহলে বাদ দিবেন। তবে চেষ্টা করবেন এই সূত্রটা মনে রাখার, মনে রাখতে পারলে সময় বাঁচবে। সেটা আমি এখন দেখাবো। ধরেন আমরা অঙ্ক করি, 3+6+9+12 এই ধারাটির 12টি পদের যোগফল কত? এখানে পদ কয়টার কথা বলছে? পদ বলছে 12টি, মানে n সমান 12। n এর মান দেওয়া আছে। আচ্ছা বলেন তো এখানে শেষ পদ আছে? এই ধারার শেষ পদ দেওয়া আছে? শেষ পদ দেওয়া আছে কি? নাই, এখানে শেষ পদ দেওয়া নাই। কিন্তু কয়টা পদের যোগফল বের করতে হবে সেটা দেওয়া আছে, মানে n এর মান দেওয়া আছে। মূলত যেখানে n এর মান দেওয়া থাকবে, n এর মান দেওয়া থাকলে এই সূত্র হবে। n এর মান থাকলে এই সূত্র। n এর মান যদি না থাকে তাহলে শেষ পদটা দেওয়া থাকবে, মানে জেটের মান দেওয়া থাকবে। জেটের মান থাকলে এই সূত্র। আমার কথাটা কি বুঝতে পারছেন? n এর মান দেওয়া থাকলে এই সূত্র, মানে পদ সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র। আর পদ সংখ্যা দেওয়া যদি না থাকে তখন শেষ পদটা দেওয়া থাকবে। শেষ পদ দেওয়া থাকলে এই সূত্র। যেমন এখানে দেওয়া আছে n এর মান, তাহলে আপনি n দিয়েই অঙ্কটা করবেন। এই যে এই সূত্র, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্র দিয়ে করবেন। এখানে n এর মান হলো 12, এই যে 12/2, 2 ইন্টু এ হলো প্রথম পদ, প্রথম পদ কত? 3 যোগ n এর মান হচ্ছে 12 বিয়োগ 1, ডি কত দেখেন তো? এখানে সাধারণ অন্তর কত? 3 না? 3 না? তাহলে 3 দ্বারা গুণ করে দেন। এটা এখন হিসাব করেন। 6, এখানে 3 দুগুণে 6 যোগ 33 কত হয়? 6 গুণন 39, 240 থেকে 6 বাদ দিলে 234। ওকে, তা আমরা এই সূত্রের প্রয়োগ তো জানি, আমরা জীবনে অনেক করছি, 9 10 এত করছি। এন দিয়ে জেড, হ্যাঁ যাবে। নাবিলা ওইটা তো এতদিন করে আসছেন, ওটা করে আসছেন, আমি দেখাচ্ছি সেটা। তাহলে এইটা সবাই করে ফেলেন। এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? সবাই একটু করে ফেলুন। এই ধারার 9টি পদের সমষ্টি কত? সবাই বের করে ফেলছেন? গুড, ঠিক আছে। একজনের 320 আসছে। না না, ভুল করে কেউ ক্যালকুলেটর ইউজ করবেন না, ভুলেও না। 9টি পদের সমষ্টি, তাহলে 9/2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ কত? 8 প্লাস এরপর 9 - 1 মানে 8 ইন্টু ডি সাধারণ অন্তর কত? 8। হিসাব করেন, 9/2 ইন্টু 16 যোগ 64, 9/2 ইন্টু 80, 2 দ্বারা 80 কে ভাগ করলে কত হবে? 40, 4 লং 36, 360। এটা থ্যাংক ইউ, এই তো আপনার পারছে। এই যে 1 যোগ 5 যোগ 9 যোগ 81, এটা যোগফল কত হবে? আপনি কেন পারছেন না? আপনার কোথায় সমস্যা হচ্ছে? আপনি নিশ্চয়ই আপনি কি সূত্র প্রয়োগ করতে পারতেছেন না? এই অঙ্ক বোঝেন না? এই যে এখানে যে আমি লিখলাম, আপনি এইভাবে লিখবেন, প্রয়োজনে আপনার টাইম লাগুক, আপনি এইভাবে ভেঙ্গে 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 লিখবেন, ভেঙ্গে ভেঙ্গে লিখে লিখে করবেন। সময় লাগুক, সমস্যা নাই, প্রথমে সময় লাগুক, অসুবিধা নাই, তারপরে করেন। এখন এই ধারায় আপনি সরাসরি এই সূত্র প্রয়োগ করতে পারবেন না। সরাসরি পারবেন না। কেন পারবেন না? এখানে পদ কয়টা আছে বলেন তো? জানেন না। তাহলে পদ সংখ্যা আগে বের করতে হবে। তাহলে পদ সংখ্যা বের করতে হবে। তাহলে পদ সংখ্যা যেহেতু বের করতে হবে, তাহলে আগে পদ সংখ্যা বের করে এন এর মান বের হবে সেটা। তো সেটা না করে এখানে শেষ পদ দেওয়া আছে, দেখেন আমরা এই সূত্র প্রয়োগ করব। জেড প্লাস এ ইন্টু জেড মাইনাস এ প্লাস ডি ডিভাইডেড বাই 2d। তা নিয়ে সূত্র বের করে বুঝতেছেন না? এখন এখানে মান, এই যে সূত্রটা যদি লিখতে পারেন, এখন মান বসান। তা নিয়ে বলেন তো জেড এর মান কত? শেষ পদটা কত তা নিয়ে বলেন। শেষ পদটা কত? শেষ পদ কত এখানে? 81। তাহলে 81 লিখবো, যোগ, তারপরে কি? এই যে যোগ দিলাম, তারপরে এ আছে, এ হলো প্রথম পদ, তাহলে প্রথম পদ দিব, বন্ধনী আছে বন্ধনী দিব। আবার জেড মানে শেষ পদ, তাহলে শেষ পদ 81 সেটা দিব,
মাইনাস, এই যে এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম। এরপরে এ আছে মানে প্রথম পদ আছে, তাহলে প্রথম পদটা দিলাম। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে ডি আছে মানে সাধারণ অন্তর কত, 4, তাহলে 4 দিব। ডিভাইডেড বাই 2 ইন্টু ডি আছে সাধারণ অন্তর 4 দিব। এটা এখন হিসাব করেন, 81 আর 1 82 গুণন এখানে কত হয় 84, তাই না? 84 ভাগ 2 গুণন 4, এটা হিসাব করেন এখন। 2 দ্বারা 82 কে ভাগ করলে হবে 41, 4 দ্বারা 84 কে ভাগ করলে হবে 4 দুগুণে 8, 4 কে 4, 41 আর 21 গুণ করলে কত হয় 41 আর 161, ওকে, তাহলে 861, এটা হলো অ্যান্সার। এই সূত্র কেন ইউজ করলাম, মন চাইছে তাই ইউজ করলাম। আপনার মন যদি না চায় আপনি ইউজ করবেন না, আপনি এই সূত্র ইউজ করবেন। এই সূত্র ইউজ করতে হলে প্রথমে যেটা করতে হবে, আগে পদ সংখ্যা বের করতে হবে। আগে পদ সংখ্যা বের করে নেবেন। পদ সংখ্যা বের করবেন কিভাবে, এই যে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, পদ সংখ্যা বের করেন 17, এটা হিসাব করলে 17, তার মানে n এর মান 17, এটাই হলো n এর মান। কারণ n এর মান 17 পাইছেন, এখন এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করেন, এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করেন। এখন আমি এটা কেন বললাম, এটা দিয়ে সুবিধাটা কি হবে, আপনাকে অঙ্কটা দুইবার করতে হচ্ছে না, একবারে হয়ে যাচ্ছে। মান বসে বাকিটুকু শুধু হিসাব করবেন, মান বসানোর পর বাকিটুকু হিসাব করবেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের সমষ্টি কত, যেখান থেকে ধারার সৃষ্টি হইল, কত হবে? যার কাছে যেটা সহজ লাগে, আমি দুটাই বললাম, যার কাছে যেটা সহজ লাগে সেটাই করবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, 5050, হ্যাঁ, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 100, এটার এটা একটা সূত্র আছে, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ যদি n পর্যন্ত থাকে, এটা সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে n এর মান হলো 100, তাহলে 100 ইন্টু 100 যোগ 1 ভাগ 2, এই হিসাব করলে 5050 হবে। ওকে, সেক্ষেত্রে সূত্রের ইয়েটা লিখতে হবে, আপনাকে ডিটেলসটা লিখতে হবে, জেড কি এ কি, এটা পরিচয়টা দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে পরিচয়টা দিতে হবে। আমাদের টাইপ 3 সূত্রের ব্যবহার, যদিও আমরা এতক্ষণ সূত্রের ব্যবহার করছি, এই ধরনের অঙ্ক আসে। বলছে কি সমান্তর অনুক্রমে বা এই অনুক্রম আর ধারা কাছাকাছি সামান্য পার্থক্য আছে, ওটা না জানলেও চলবে। সাধারণ অন্তর 10, তার মানে ডি এর মান দেওয়া আছে 10। 6তম পদটি 52, 6তম পদ 52। বলছে 15তম পদটি কত, দেখেন আমাদের n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে 15তম পদ, n এর মান দেওয়া আছে 15, d এর মান তো 10 দেওয়াই আছে, নাই কি a, নাই a, এটা বের করতে হবে। মানে প্রথম পদটা আমার দরকার, 15তম পদ বের করতে হলে আমার এর মান লাগবে a, প্রথম পদ যে a আছে তার মান লাগবে। তো দেখেন তো 6তম পদের ক্ষেত্রে কি আমি লিখতে পারি না a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 10 সমান 52, a প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 আর 10 50, 52, তাহলে a সমান 52 মাইনাস 50 সমান 2। তাহলে প্রথম পদ হলো 2, সাধারণ অন্তর 10, এখন 15তম পদ বের করেন। তাহলে 15তম পদ হবে এই 15 প্লাস, সরি, প্রথম পদ হলো 2, 2 প্লাস 15 বিয়োগ 1 গুণন ডি, ডি মানে হলো সাধারণ অন্তর, কত হয় 2 যোগ এখানে 14 গুণন 10, 2 যোগ 140, 142। মিতু 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখবেন, লিখে সেগুলো একটা একটা করে যোগ করবেন। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার ওটা কোনো ধারা না, 1 থেকে 50 পর্যন্ত ওইটা কোনো ধারা না, ওইটা আপনাকে আলাদা আলাদা ভাবে লিখে লিখে তারপর যোগ করতে হবে, ওটা বোঝার কিছু নাই। দেখেন এখানে বলছে কি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি হলো 18, প্রথম 5টি পদের যোগফল 75, প্রথম পদটি কত, তা আমরা ধরে নিব যে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে দেখেন পঞ্চম পদটি দেওয়া আছে, তাই না, এখানে বলছে পঞ্চম পদটি হলো 18, তাহলে আমরা এখানে কি করতে পারি,
আমরা প্রথমে লিখি যে পঞ্চম পদ সমান 18, তার মানে a প্লাস 5 - 1 ইন্টু ডি সমান 18, তার মানে a প্লাস 4d সমান 18, রাইট? এটাই তো না, মৌলিক সংখ্যার কোনো শর্টকাট নাই। এটা পৃথিবীর কোনো টিচারও দিতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞানীও এখন পর্যন্ত বের করে নাই, যে বের করতে পারেনি মৌলিক সংখ্যার শর্টকাট। সেটা আমি কোত্থেকে পাবো? এখন পর্যন্ত মৌলিক সংখ্যার শর্টকাট পৃথিবীর কোনো গণিতবিদও বের করতে পারে নাই, সেটা আমি কিভাবে পারবো বলেন? তবে চেষ্টা করে দেখতে পারি, যে প্রথম বিজ্ঞানী প্রথম গণিতবিদ হওয়াও যেতে পারে, তাই না? আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এরপরে বলছে 5টি পদের যোগফল, তাহলে 5টি পদের যোগফল দেওয়া আছে, রাইট? 75। 5টি পদের যোগফলকে আমরা লিখতে পারি 5/2 ইন্টু 2a প্লাস 5 - 1 ইন্টু ডি সমান 75। এখানে 5/2 2a প্লাস 4d 2a প্লাস 4d সমান 75। হ্যাঁ, এগুলো এভাবেই করতে হবে, এগুলো এভাবেই করতে হবে, এগুলো এভাবে করা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন যেটা করতে পারি সেটা হইল এই 5/2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকবে কি 2a প্লাস 4d সমান এই 75। এটা গুণ আছে, ভাগ হবে, ভাগ থেকে যদি গুণ লেখে উপরে 2 নিচে 5 আসবে, তার মানে 2a প্লাস 4d সমান 5 দ্বারা 75 কে ভাগ করলে হবে 15, 15 দুগুণে 30। এই একটা রাশি পাইলাম, এই একটা রাশি পাইলাম। এখন দেখেন, এই যে 2a প্লাস 4d সমান 30 থেকে যদি a প্লাস 4d সমান 18 বিয়োগ করি, এই 4d কাটা যায়, 2a থেকে a বাদ দিলে a, আর 30 থেকে 18 বাদ দিলে 12, তাহলে প্রথম পদ হইলো 12। প্রথম পদটি কত? 12। ধারা স্কিপ করলে 1 মার্ক, 1 মার্ক আপনার মাইনাস হবে। এভাবে কত স্কিপ করবেন? ধারা স্কিপ করলে 1 মার্ক বাদ যাবে। হ্যাঁ, এখন মাঝে মধ্যে বড় অঙ্ক আসলে যদি আপনার সময় না থাকে, শোনেন, পরীক্ষার হলে যে অঙ্ক দেখবেন 1 মিনিটের বেশি লাগতেছে, সেই অঙ্ক অ্যান্সার করবেন না, পারলেও অ্যান্সার করবেন না। সেটা একদম সবার শেষে গিয়ে যদি দেখেন সময় আছে, একটা গোল দাগ দিয়ে যাবেন। সবার শেষে যদি সময় পান তখন ওই প্রশ্নটা অ্যাটেন্ড করবেন, এর আগে না। দেখেন এখানে বলছে -5 PQ16 একটা সমান্তর ধারা, তাহলে পি এবং কিউ এর মান কত? তার মানে এখানে প্রথম পদ দেওয়া আছে a সমান -5, চতুর্থ পদ দেওয়া আছে, তাই না? চতুর্থ পদ 16। দেখেন চতুর্থ পদকে আমি কি লিখতে পারি? a প্লাস 3d সমান 16, এর মান হলো -5, তাই না? -5 প্লাস 3d সমান 16, মানে 3d সমান 16 প্লাস 5 সমান 21, তাহলে d সমান 21/3 সমান 7। তাহলে সাধারণ অন্তর যদি 7 হয়, তাহলে পরের পদটা কত হবে? এই যে -5 এর সাথে আমরা প্রথম সূত্রের বেলা দেখছিলাম না, সাধারণ অন্তর যোগ করে দিলে তার পরের পদ পাওয়া যায়, এই হলো 2। তাহলে এই যে দ্বিতীয় পদটা হবে 2, এই দ্বিতীয় পদের সাথে যদি আবার 7 যোগ করি, তৃতীয় পদ কিউ এর মান পেয়ে যাব 9। 9 এর সাথে 7 যোগ করলে চতুর্থ পদ 16 পাওয়া যায়, তাহলে একটা 2 একটা 9, এই হলো অ্যান্সার। আগেরটার অ্যান্সার হইলো 12, এই হলো অ্যান্সার। তাহলে এখানে প্রথমে সাধারণ অন্তরটা বের করতে হবে, সাধারণ অন্তর বের করে এখানে একটা পদের সাথে সাধারণ অন্তর যোগ করে দিলে পরের পদ পাওয়া যায়, একটা পদের সাথে সাধারণ অন্তর যোগ করে দিলে পরের পদ পাওয়া যায়, সেটা এখানে জাস্ট খালি যোগ করে দেওয়া হয়েছে। ইডি কেন? আমি জানি এই প্রশ্নটা আসতে পারে। এবার এবার ঠিক আছে তো না? এই যে n তম পদ, এখানে n-1, এই যে চতুর্থ পদ, তাহলে 4-1। আমরা গুণোত্তর ধারা শুরু করার আগে আমরা একটু ব্রেক নিব, হ্যাঁ? 9টা 9 বাজে, আমরা 9টা
20-এ ফিরবো, আমরা 9টা 20-এ ফিরবো, ঠিক আছে। তো গুণোত্তর ধারার প্রথমে বেসিক আলোচনা যাই, আগে প্রথমে দেখি আসলে গুণোত্তর ধারাটা কি। যেমন ধরেন 2+4+8+16+32, এই ধারাটার ক্ষেত্রে দেখেন এই 2-এর সাথে 2 গুণ হয়েছে একটা, হয়ে এই পদটা হয়েছে। এই 4-এর সাথে একটা 2 গুণ হয়েছে, হয়ে এই পদটা হয়েছে। এই 8-এর সাথে একটা 2 গুণ হয়েছে, হয়ে এই পদটা হয়েছে। তার মানে প্রত্যেকবার সেম একটা সংখ্যা গুণ হচ্ছে। এই জন্য এই ধারার নাম হইল, গুণ করে করে যেহেতু পদগুলো আসে, এই ধারার নাম হইল গুণোত্তর ধারা। এই যে আমি যে গুণ করতেছি কোন সংখ্যা দিয়ে, এটা কিভাবে বের করব? এটাকে বলা হয় সাধারণ অনুপাত। আগেরটা ছিল অন্তর, বিয়োগ করছি না, অন্তর। এটা বের করব আমরা অনুপাত, সাধারণ অনুপাত। মনে রাখতে হবে সাধারণ অনুপাত বের করার নিয়ম হইল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা মাথায় রাখতে হবে। 49-এর ম্যাথ দিয়ে কি 47 কাভার হবে? 100% কাভার হবে। হ্যাঁ, এটা দিয়েই হবে, সমস্যা নেই। এটা দিয়ে আপনি 15-এর মধ্যে কমপক্ষে 8 থেকে 10 মার্ক কমন পাবেন, যা করাচ্ছি। এর বেশিও পাইতে পারেন। তাহলে দ্বিতীয় পদ হলো 4, প্রথম পদ হলো 2, সাধারণ অনুপাত হইল 2। এই সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে আগেরটা ছিল সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর, বিয়োগ করছিলাম, এটাকে ডি দ্বারা প্রকাশ করছি, ডিফারেন্সের ডি। এবার সাধারণ অনুপাত রেশিওর আর, এই যে আর দ্বারা প্রকাশ করা হয়। তো যাই হোক, আমরা ওইখানে একটা এন তম পদ নির্ণয়ের সূত্র শিখছিলাম, এখানেও আমরা এন তম পদ নির্ণয়ের সূত্রটা একটু শিখি। যেমন আমরা যে ধারাটা লিখলাম 2+4+8+16+32, এখানে প্রথম পদ, আচ্ছা সাধারণ অন্তরটাকে বের করি, সাধারণ অন্তর না, সাধারণ অনুপাতটা বের করি আগে। সাধারণ অনুপাত কত? 4/2 সমান 2। দেখেন আমরা প্রথমে প্রথম পদটা দেখি। প্রথম পদ হইল 2, তৃতীয় পদ 2 এর সাথে সাধারণ অন্তর 2 গুণ হয়েছে। তৃতীয় পদ এই 2 এর সাথে 4 গুণ হয়েছে, 4। দেখেন 2 এর সাথে 4 গুণ হয়ে 8 হয়েছে। চতুর্থ পদ 2 এর সাথে 8 গুণ হয়েছে, 8। এই 2 এর সাথে 8 গুণ করলে 16 হয়। তাহলে পঞ্চম পদ 2 এর সাথে 16 গুণ হয়েছে, 16। দেখেন এই 2 এর সাথে 16 গুণ করলে 32 হয়। তো এখান থেকে আমরা আসলে কি পাই? দেখেন এখানে 2 এর সাথে 1 গুণ হয়েছে, মানে 2 পাওয়ার 0। প্রথমে প্রথম পদের ক্ষেত্রে সাধারণ অন্তরের উপর পাওয়ার 0, 2 এর উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, আমরা শিখছি। দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 ইন্টু সাধারণ অন্তরের উপর পাওয়ার 1। তৃতীয় পদের ক্ষেত্রে প্রথম পদ গুণন সাধারণ অন্তরের উপর পাওয়ার 2। এই যে 4-এর পরিবর্তে 2 স্কয়ার লেখা যায়। তাহলে পদ যত, পাওয়ারটা তার থেকে 1 কম, সাধারণ অনুপাতের উপরে পাওয়ারটা তার থেকে 1 কম। যেমন চতুর্থ পদ, তাহলে পাওয়ারটা তার থেকে 4-এর থেকে 1 কম, মানে 3 হবে। পঞ্চম পদ পাওয়ারটা 4 হবে। যদি বলে এন তম পদ, তাহলে 2 গুণন 2 এর উপরে n-1। এই যে পঞ্চম পদ 5-1 4, চতুর্থ পদ 3-1, তাহলে এন তম পদ n-1। আসলে আমরা একটা সূত্র শিখলাম, গুণোত্তর ধারার এন তম পদ হইল, এটা ছিল প্রথম পদ এ, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা ছিল সাধারণ অনুপাত আর, তার আর এর উপরে পাওয়ার হইলো n-1। এন তম পদ নির্ণয়ের সূত্র হইলো এটা। এটাই হলো এন তম পদ নির্ণয়ের সূত্র। গুণোত্তর ধারার সূত্র কম, আর 2টা সূত্র শিখব। আচ্ছা, সমষ্টি নির্ণয়ের সূত্রে সূত্রটা কিভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি না আজকে। আপনারা যদি দেখতে ইচ্ছে হয়
তাহলে আপনাদের সাথে দেখেন বিগত ক্লাস রেকর্ড গুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়েন। শুধু সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। সমষ্টি নির্ণয়ের সূত্রটা হইল a প্লাস 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, অথবা এটাও লেখা হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু r মাইনাস 1। এটাও হয়, এটাও হয়, দুইটাই সূত্র। এখন কোনটা কখন হবে দেখেন, যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে এটা, মানে 1 বড় হলে 1 প্রথমে হবে, আর r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এটা। এই হইল দুইটা সূত্র, এই দুইটা সূত্র। r এর মান 1 এর থেকে, দেখুন এখানে r এর মান বের করছি, বলেন তো এটা 1 এর থেকে বড় না ছোট? r এর মান 1 এর থেকে বড় না ছোট বলেন? এটা আর 1 এর থেকে বড় না ছোট? এই যে এখানে বের করছি বড়, এই তো। এটা তো বের করার কোনো নিয়ম লাগবে না, আপনি r এর মান একটা সংখ্যা দেখবেন, সংখ্যা, তো সংখ্যাটা দেখবেন 1 এর থেকে বড় নাকি ছোট। যদি 1 এর থেকে বড় হয়, 1 এর থেকে বড় হয়, বড় হলে তাহলে এই সূত্র, আর যদি বড় হয় আর প্রথমে হবে। আর যদি 1 এর থেকে ছোট হয় মানে 1 বড়, 1 বড় হলে তাহলে এটা এটা হবে। এই তো সূত্র এটাই। রুট আসবে না, রুট আসবে না, রুট আসলে সমস্যা নাই। রুট ধরেন আপনার কত আসবে, √3 আসবে, তো এই তো 1 পয়েন্ট সামথিং। √2 আসবে, তো কত হবে, ওই সেম কাছাকাছি আসবে কিছু একটা, 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। 1 থেকে তো বড় আসতেছে, রুটের মান আসলে তখন তো 1 থেকে বড় আসছে। আরেকটা হচ্ছে অসীম পদের যোগফল, অসীম পদের যোগফল। এটার সূত্রটা হলো a/1 মাইনাস r, এটা সূত্র। তাহলে তিনটা সূত্র, একটা হচ্ছে অসীম পদের যোগফল, তবে এখানে শর্ত আছে, r এর মান -1 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। যদি থাকে তাহলে আপনি অসীম পদের যোগফল নির্ণয় করতে পারবেন, যদি না থাকে পারবেন না। এখন এটা দ্বারা আসলে আমাদের বোঝাটা কষ্ট হয়ে যায়, আমি সহজ ভাবে বলি। r এর মান যদি ভগ্নাংশ আছে, কি আসে, ভগ্নাংশ, সেটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে অসীম পদের যোগফল নির্ণয় করতে পারবেন। প্লাস থাক আর মাইনাস থাক তাতে সমস্যা না, প্রকৃত ভগ্নাংশ হইলেই অসীম পদের যোগফল বের করা যাবে। মানে কি, ধরেন 3/5 আসলো আর এর মান, তাহলে যাবে, কিংবা 2/3 আসলো আর এর মান, তাহলে যাবে। কিন্তু যদি 3/2 আসে, মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে অসীম পদের যোগফল বের করা যাবে না। কিংবা এরকম আসতে পারে, ধরেন 0.2 আসলো, যাবে, 0.3 আসলো, যাবে, কিন্তু 1.2 বা -1.2 এই দুটার ক্ষেত্রে যাবে না, 1 এর থেকে বড়। কিন্তু মাইনাস ধরেন 0.5 আসলো, যাবে। তাহলে অসীম পদের যোগফল নির্ণয়ের সূত্র এটা, যদি দেখেন আর এর মান এরকম ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাহলে বের করা যাবে, নইলে যাবে না। তবে এত কিছু আসবে না, সরাসরি ধারা দিয়ে বলবে যে এটা অসীম পদের যোগফল নির্ণয় করুন। তো এই হলো তিনটা সূত্র। আমরা এখন অঙ্ক করব সরাসরি পদ নির্ণয়। আমরা এখন পদ নির্ণয় করি। 2, 4, 8, 16 ধারাটির অষ্টম পদ কত? এই ধরনের ধারার ক্ষেত্রে সূত্র প্রয়োগ করার দরকার নাই ভাই, এই ধরনের ধারার ক্ষেত্রে সূত্র প্রয়োগ করার দরকার নেই। আপনার কাছে এই গুণোত্তর ধারার বলবে না যে 20তম পদ কত, এটা বলবে না, এরকম কাছাকাছি পদ যাবে। এখন বলেন তো, এই যে প্রথমে 2, 4, 8, 16, তারপরটা কি 32 হবে না? তারপরটা কি 64 হবে না? তারপরটা কি 128 হবে না? 2 গুণ 2 গুণ করে হচ্ছে, এই যে 2 এর 2 গুণ 4, 4 এর 2 গুণ 8, 8 এর 2 গুণ 16, তাহলে 16 2 গুণ 32, 32 এর 2 গুণ 64, 64 2 গুণ 128, 2 গুণ 2 গুণ করে হচ্ছে। এরকম করে যেতে যেতে অষ্টম পদ কোনটা দেখি হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, আরেকটা লাগবে, 128 এর 2 গুণ 256। তাহলে অষ্টম পদ হলো 256। আপনার সূত্রের দরকার নাই, অষ্টম পদ হলো 256। সূত্র দিয়ে করলে আপনার আরো টাইম বেশি লাগবে, সূত্র দিয়ে করলে আপনার আরো টাইম বেশি লাগবে। তা আপনি এইভাবে গুনে গুনে করেন, এইভাবে গুনে গুনে করেন। যেমন এইটা 48 স্পেশাল বিসিএস আসছে, এই অঙ্কটি 48 স্পেশাল বিসিএস আসছে, যে log 2 log 4 log 8 log 16। এখানে লগ দেখে ভয় পাওয়ার কিছু নাই, লগ দেখে ভয় পাওয়ার কিছু নাই, লগ লগের মতো আছে, আপনাকে লগের মান বের করতে বলে নাই। তাহলে দেখেন এটা log 2
লগ 4, তার মানে 2, এটা 4 হয়েছে, মানে আগেরটাই, সামনে শুধু একটা লগ লাগাই দিছে আর কিচ্ছু না। লগ 16, তাহলে পরেরটা হবে লগ 32, তারপরটা হবে লগ 64, তারপরটা লগ 128, তারপরটা লগ 256, এটাই হবে অষ্টম পদ। এখানে লগ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটাই অষ্টম পদ। এই ধারাটির ষষ্ঠ পদ কত, এবার আপনারা বলেন দেখি পারেন কিনা। এই ধারার ষষ্ঠ পদটা কত হবে? একদম সহজ, এই যে নিচে 2, 4, 8, 16, তারপরে হবে 32, তারপরে হবে 64, এটা বের করতে বলছে। আমার সূত্র প্রয়োগ করার দরকার আছে এইসব অঙ্কে? প্রয়োগ তো করার দরকার নাই। এইবার সূত্র লাগবে না, এইবারও সূত্র লাগবে না, এইবারও সূত্র লাগবে না। বলতো ধারাটির কততম পদ 128? ধারাটির কততম পদ 128? তাহলে লেখেন এইভাবে, এই যে 2 যোগ 4 যোগ 8 যোগ 16, তারপরে হবে 32, তারপরে হবে 64, তারপরে হবে 128। তাহলে 128 চলে আসছে, কততম পদ? 1 2 3 4 5 6 7, সপ্তম পদ। সপ্তম পদ। ইজি না একদম? গুণোত্তর ধারাই সমান্তর ধারার থেকে বেশি সহজ। এটা এই ধারার কোন পদ? a√2। কোন পদ? তাহলে আগের মতো করেই লিখি, দেখেন 1/√2, তারপরে হলো 1, তারপরে হয়েছে √2, নিশ্চয়ই 1 এর সাথে √2 গুণ হয়ে √2 হয়েছে, মানে এই যে 1 ইন্টু √2, তারপরে √2 এইটা হয়েছে, তাই না? তাহলে তার পরের পদটা কি হবে? তার পরের পদটা এই পদের সাথে এইটার সাথে আবার √2 গুণ হবে, এটার সাথে আবার √2 গুণ করে দেন। √2 আর √2 গুণ করলে কত হবে? 2 হবে। √2 আর √2 গুণ করলে 2 হয়, তাহলে তার পরের পদটা হবে 2। আচ্ছা, তাহলে এর পরের পদটা কত হবে? এর পরের পদটা যে 2 এর সাথে √2 গুণ করে দেন, প্রতিবার √2 গুণ হবে, প্রতিবার √2 গুণ হচ্ছে, কারণ এই যে এটার সাথে √2 গুণ হওয়ার কারণে 1 হয়েছে, এই 1 এর সাথে √2 গুণ হওয়ার কারণে এই √2 হয়েছে, তাহলে আমরা প্রতিবার √2 গুণ করব। তাহলে 2 আর √2 গুণ করলে হবে 2√2। এরপরে তাহলে এর পরেরটা হবে 2√2। তাহলে এরপরে 2√2 এর সাথে আবার যদি 2 গুণ √2 গুণ করি, তাহলে কত হবে? যে 2 থাকলে এই যে এই 2 লিখলাম, এই √2 আর √2 গুণ করলে কিন্তু আবার 2 হবে, মানে 4। তারপরের পদটা 4। তাহলে তারপরের পদটা কত? তারপরের পদটা কত হবে? এই যে 4 ইন্টু √2, মানে 4√2, তাহলে তারপরের পদটা হবে 4√2। এর পরের পদটা কত হবে? এই 4√2 এর সাথে আবার √2, তাহলে যে 4, এই √2 গুণ করলে হয় 2, মানে 8। তারপরের পদটা হবে 8। তারপরের পদটা কত হবে? 8, 8 এর সাথে আবার √2 গুণ, মানে 8√2। এই যে 8√2 আমরা পেয়ে গেছি। তাহলে এটা কততম পদ? 8√2। 1 2 3 4 5 6 7 8 9, নবম পদ। তাহলে এটা নবম পদ, এটা হলো নবম পদ। ওকে, এবার আমরা শিখবো সমষ্টি নির্ণয়। মনে রাখতে হবে সমষ্টি নির্ণয়ের অঙ্ক পরীক্ষায় আসে খুব কম, খুবই কম, খুবই কম। সূত্র দিয়ে দেখেন বইয়ে করা আছে। কেন আমি যেটা করাইছি এটা পছন্দ হয় নাই? এটা এনতম পদের সূত্র দিয়ে করা, আমি যে কটা অঙ্ক করেছি প্রত্যেকটা এনতম পদের সূত্র দিয়ে করা যাবে। এখন আপনি কি রিটেন পরীক্ষা দিবেন? নিশ্চয়ই না। আপনার দরকার দ্রুত সময়ে কি বৃত্ত ভরাট করা, তো বৃত্ত ভরাট করার জন্য যেটা আছে সেটাই করবেন। এই ধারার 8টি পদের সমষ্টি কত? মনে রাখবেন এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এই প্রশ্নগুলো এগুলো আসার সম্ভাবনা কম, কারণ এগুলো করতে পরীক্ষার টাইম বেশি লাগে। যে অঙ্ক করতে টাইম বেশি লাগবে সেই অঙ্ক দিবে না। পিএসসি বোঝে যে কোনটা দিতে হবে, কোনগুলোতে টাইম কম লাগবে, কোনগুলোতে বেশি লাগবে, যেগুলোতে বেশি লাগে সেগুলো দেয় না। এখানে সাধারণ অনুপাত কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই হলো সাধারণ অনুপাত। এখন দেখেন তো এটা কি একের থেকে বড় না? এই সাধারণ অনুপাত আর এর মান একের থেকে বড় না? তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র কোনটা হবে? এ ইন্টু, যেহেতু আর এর মান বড়, আর আগে হবে r⁻n−1, নিচে r−1, এর মান হলো 2, আর এর মান হলো 3। এটা 8টি পদের সমষ্টি, তাই না? S8, n এর মান হলো 8।
মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3 মাইনাস ওয়ান, এখানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, এই 2 আর 2 ঘেঁষাং, তাহলে এখানে থাকবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। পরীক্ষায় যদি আসে তাহলে অপশনে এইভাবেই থাকবে, পরীক্ষায় আসলে অপশনে এইভাবেই থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এতগুলো 3 তো পরীক্ষা হলে আপনি গুণ করতে পারবেন না, আর পিএসসি জানে আপনি পারবেন না। যদি এই প্রশ্ন দিয়ে দেয় তাহলে অপশনটা এইভাবে রাখবে যাতে আপনাকে গুণ করতে না হয়। এই ধারার 7টি পদের সমষ্টি কত? তো এখানে প্রথম পদ কত? 1। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত। এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে হাফ। এবার দেখেন আর এর মান কিন্তু 1 থেকে ছোট, তাহলে 7টি পদের সমষ্টি a ইন্টু, যেহেতু 1 থেকে ছোট তাহলে 1 আগে হবে, 1 বড়, r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখন মান বসাই দেন, a এর মান হলো 1 ইন্টু 1 মাইনাস r এর মান কত? হাফ, তার উপরে কত হবে? n এর মান কত? এই যে 7, নিচে 1 মাইনাস r এর মান। এখন হিসাব করবেন, এই 1 মাইনাস এখানে 1 বাই 2 টু দি পাওয়ার 7, আর নিচে কত হবে? 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে, 1 থেকে হাফ যদি বিয়োগ করেন হাফই হবে। তো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে গুণ হবে, 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 7, এটা উল্টে যাবে, নিচে ইন্টু 2 হবে, তাহলে 2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 6। এই কোথাও ভুল করছি নাকি? এটা এখন হিসাব করবেন, বাকিটুকু আপনারা হিসাব করবেন, বা এটাই অ্যান্সার, অপশনে থাকলে এটাই অ্যান্সার থাকবে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার করুন, যদি পরীক্ষা আসে এটাই অ্যান্সার হবে, কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম। 2টা সামনে গুণ করে দেন তাহলে ভালো দেখা যাবে, 2 গুণ করে দেন, অ্যান্সার এটাই। ওকে, এই ধারাটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? এটা ভুলে যাই, এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানকার 2টা পদ নেই তাহলে এর সমষ্টি কত হবে বলেন তো? হ্যাঁ, আপনি সেটাও লিখতে পারেন, 2টা পদ নিলে এর সমষ্টি কত? 0, রাইট? 3টা পদ নিলে সমষ্টি কত? 3টা পদ নিলে সমষ্টি 1। আমি যদি 4টে পদ নেই সমষ্টি কত? 0। আমি যদি 5টা পদ নেই সমষ্টি 1। 6টা পদ নিলে 0। তার মানে পদ যখন 2টা যোগফল 0, পদ যখন 3টা যোগফল 1, পদ যখন 4টা যোগফল 0, পদ 5টা যোগফল 1, পদ 6টা যোগফল 0। পদ সংখ্যা যদি জোড় হয়, এটা জোড়, জোড় হলে যোগফল 0 হচ্ছে, পদ সংখ্যা বিজোড় হলে যোগফল এখানে যে পদটা আছে সেটাই হয়, মানে 1 আছে, একই হচ্ছে। জোড় হলে 0, বিজোড় হলে এখানে যা আছে তাই। এইটুকু কি বুঝতে পারছি যে এই ধারাটার পদ সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে যোগফল 0 হবে, পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে যোগফল 1 হবে। এবার একটু দেখেন 2n প্লাস 1 এটা কি জোড় না বিজোড়? এই 2n প্লাস 1 এটা একটা বিজোড় সংখ্যা। ভাই কিভাবে বুঝলেন বিজোড় সংখ্যা? এটা কিভাবে বিজোড় সংখ্যা হবে? n এর মান আপনি যাই দেন না কেন, n এর মান যদি 2 দেন, এখানে n এর মান যদি 2 বসান, দেখেন কত হয়, 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5। n এর মান যদি আমি বিজোড় সংখ্যা দেই 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস 5, তখন আসছে 7। মানে n এর মান যাই দেই না কেন এটার ফলাফলটা বিজোড় সংখ্যা আসতেছে, তার মানে এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এই ধারার যোগফল কত হবে বলেন তো? বিজোড় সংখ্যা হলে ধারার যোগফল কত? 1 হবে না? 1 হবে কিনা? 1। আর যদি কোনো কারণে যদি এটা জোড় হইতো, ধরেন এরকম হইতো যদি যে 2n প্লাস 2, তখন কিন্তু জোড় হইতো, তখন অ্যান্সার হয়ে যেত 0, তখন যোগফল হইতো 0।
তো এই ধরনের প্রশ্ন এখনো আসে নাই, আসতে পারে, সহজ, এগুলো দেখেই বোঝা যায় এটা উত্তর কি হবে। আমরা শেষ আরেকটা টাইপ আছে অসীমিতক সমষ্টি। সূত্রটা মনে আছে অসীমিতক সমষ্টির? সূত্রটা হলো a বাই 1 মাইনাস r, এটাই সূত্র, আর কিছু না। তাহলে এখানে প্রথম পদ a সমান 1/4, সাধারণ অনুপাত r সমান এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে -1/6 ইন্টু 2/1 মাইনাস এই 2 দ্বারা 6 কে ভাগ করলে হয় 3, 1/3 মাইনাস 1/3। এটা হলো কি সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত যেহেতু পেয়ে গেছি, আচ্ছা 1/3 হবে কি? আমি একটু ভুল করছি না? একটু ভুল করছি, আপনারা বলবেন না ভুল করছি? প্রথম পদ হলো 1/4, 4 এখানে হবে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 2/3 হবে, 2/3। হ্যাঁ 2/3, গুড। এইভাবে ভুল ধরবেন মাঝে মাঝে। দেখেন এটা একটা প্রকৃত ভগ্নাংশ না, সামনে প্লাস মাইনাস থাক তাতে সমস্যা নেই, প্রকৃত ভগ্নাংশ না? তাহলে এটা অসীম সংখ্যক পদের যোগফল কি হবে? এই প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস সাধারণ অন্তর হলো -2/3। এটা এখন হিসাব করেন, উপরে 1/4, এখানে 1 প্লাস 2/3, উপরে 1/4, এখানে হিসাব করলে কত হবে 3, এখানে 5/3, তাহলে 1/4 ইন্টু উপরে 3 নিচে 5, 3/20, এটা হলো অ্যান্সার। সমস্যা নাই, কমেন্ট সবাইকে করতে হবে এমন না, যখন অঙ্ক করতে দিব যে এটা করেন তখন অঙ্ক করে কমেন্ট করবেন। আর এর মানে মাইনাস গেল, এই যে মাইনাস লিখছি তো, এই যে মাইনাস, এই যে মাইনাস, পরের ক্ষেত্রে এই মাইনাস আর এই মাইনাস মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা আপনাদের কি মনে হয় যে অসীম সংখ্যক পদ যোগ করলে এটার মান 3/20 হবে? এটা কি সত্যি? এটা হওয়া সম্ভব? অসীম সংখ্যক পদ যোগ করলে 3/20 হবে, এটা কি সম্ভব? আপনাদের কি মনে হয়? এটা কি রিয়েল? এটা কি মানে 100% ট্রু? আসলে কি এটা সত্যি? মানে এটা কি এই মানটা কি একদম পিওর মার্ক? মানে যে আমরা দশমিকের ক্ষেত্রে অল্প একটু বাদ দিই না, মানে এরকম কি কোনো কিছু বাদ আছে কিনা, নাকি এটা একদম পুরোটাই ঠিক? হবে না, না? শোনেন, এটা যোগ করলে যেমন 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয় না? 2 আর 2 যোগ করলে 4 হয় না? যেমন এটা যেমন 100% ট্রু, একটুও কম বেশি নাই, এটাও 100% ট্রু, একটুও কম বেশি নাই, একটুও কম বেশি নাই, তখন এই অঙ্ক আসবে না। এখানে একটুও কম বেশি নাই। এটা আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি। ধরেন এই যে এই ধারাটা, এই যে 1/2 যোগ 1/4 যোগ 1/8 যোগ 1/16 যোগ ডট 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 ডট, এই ধারার যোগফল যা হবে সেটা 100% সঠিক, একটু কম বেশি না। এখন অসীম কেন তাহলে? ধরেন আপনার কাছে একটা পিৎজা আছে, আপনার কাছে একটা পিৎজা আছে, পিৎজাটা প্রথমে 2 ভাগ করছেন, এই যে 2 ভাগ করছেন, এরপর 4 ভাগ করছেন, এরপর ধরেন 8 ভাগ করছেন, এরপর ধরেন 16 ভাগ করছেন। এটা কিন্তু যোগ করলে এর মান 1 হবে, হ্যাঁ এটা যোগ করলে কিন্তু এর মান 1 হবে। এটা অসীম পদের যোগ, অসীম পদ পর্যন্ত যোগ করলে এর মান 1 হবে। এরপর ধরেন আপনি 32টা ভাগ, 16টা ভাগ করছেন, এরকম 16টা ভাগ করছেন, এরপর 32টা ভাগ করছেন, এরকম 32টা ভাগ করছেন, 1 কোটি ভাগ করছেন, 1 কোটি ভাগ করছেন। পিৎজা কয়টা? পিৎজা কয়টা বলেন তো? আপনি 1 কোটি বার ভাগ করছেন, অসীম পর্যন্ত ভাগ করছেন, পিৎজা কয়টা? পিৎজা একটাই না? পিৎজা তো একটাই। দেখেন এই ধারাটা অসীম পদ পর্যন্ত যোগ করে দেখেন এর মান 1 আসবে, কারণ পিৎজা তো একটাই। তার মানে এই যে অসীম পদে যে আমরা যোগ নির্ণয় করি এটা কিন্তু 100% ট্রু, একটু কম বেশি হয় না। বুঝতে পারছেন? এখানে কোনো কম বেশি থাকে না। ওকে, হ্যাঁ এই জন্যই একের থেকে ছোট হবে, এই তো বুঝতে পারছেন, রাইট, ব্রিলিয়ান্ট। এই জন্যই তো আর এর মানে একের থেকে ছোট হবে, একের থেকে ছোট না হলে তো অসীম বের করা যাবে না। এই যে দশমিক দিয়ে ধারার এই যে আমি নিয়ে আসছি, আর বেশি টাইম লাগবে না, আর অল্প একটু। বাস্তব জীবনে দরকার নাই,
প্রতিটা পরতে পরতে আমাদের কোনো না কোনো ম্যাথ কাজে লাগে, আসলে আমরা বুঝতে পারি না। এখন আপনি বলতে পারেন যে আমি একটা উপন্যাস পড়বো, উপন্যাস পড়ে আমার কি কাজে লাগবে? ওইটা তো আমার কোনো কাজে লাগবে না। সে ধরেন আমি বললাম একটা উপন্যাস পড়বো, উপন্যাস পড়ে একটা কাজে লাগবে না, কে বলছে উপন্যাস পড়ে কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে, আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ম্যাথ করলে, এইসব ম্যাথ করে লাভ কি? এসব ম্যাথ করলে আপনার অ্যানালিটিক্যাল স্কিল বাড়বে, প্রবলেম সলভিং এর দক্ষতা বাড়বে, প্রবলেম সলভিং এর দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি হঠাৎ করে জীবনে তো অনেক প্রবলেমে পড়েন, যে যত বেশি ম্যাথ পারে সে তত বেশি জীবনে এই ধরনের প্রবলেম থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর একটা জিনিস, যারা ম্যাথে খুবই ভালো, খুবই ভালো, মানে বিশেষ করে ছেলেরা, তারা পালিয়ে বিয়ে করে না, তারা পালিয়ে বিয়ে করে না, বুঝতে পারছেন? যারা ম্যাথে খুবই ভালো তারা পালিয়ে বিয়ে করে না। ও আচ্ছা, শিমু, শিমু আমাদের পুরনো স্টুডেন্ট না? তারা বুঝতে পারে পালিয়ে বিয়ে করাটা তার জন্য, তার জন্য সে ক্যালকুলেট করতে পারে কি কি ক্ষতি হইতে পারে, কি কি লাভ হইতে পারে। তো দেখেন এখানে প্রথম পদ হলো 0.12, সাধারণ অনুপাত এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা ভাগ করলে কত হয়? আমরা নিচের দশমিকটা যদি দূর করতে চাই, নিচের দশমিকটা 2 ঘর ডানে দেই, উপরের দশমিকটা 2 ঘর ডানে দেই, তাহলে উপরেরটা হবে 0.12, নিচে হবে 12। এটা ভাগ করলে কত হবে? 0.01, 0.01। দেখেন এটা একের থেকে ছোট না? তবে হ্যাঁ, যারা ম্যাথে ভালো তারা প্রেম করে বিয়ে করে, এটা সত্যি, তারা প্রেম করে বিয়ে করে, এটা সত্যি। ভাগ বুঝেন নাই? ভাগ এখন করেন, আপনি ভাগ করেন 12 দ্বারা, এটাকে ভাগ করেন, 12 দ্বারা দশমিকের ভাগ করেন, 0.12 ভাগ করেন। এই যে দশমিকের পরের সংখ্যা, এখানে দশমিক, এখানে 12 দ্বারা 1 কে ভাগ যায় না, তাহলে শূন্য নিতে হবে। এর 12 দ্বারা 12 ভাগ যায়, 12 কে 12, এই হলো ভাগ। এখন এটার অসীম পদের যোগফল a/1 - r, এর মান হলো 0.12, 1 মাইনাস আর এর মান হলো 0.01, 0.12, 1 থেকে 0.01 ভাগ করলে বিয়োগ করলে 0.99। দুইটাই দেখেন, এখানেও দশমিকের পর দুইটা অঙ্ক, এখানেও দশমিকের পর দুইটা অঙ্ক, দুই জায়গা থেকে দশমিক তুলে দিলে 12/99। এটা যদি কাটাকাটি করি, 3 দ্বারা ভাগ করা যায়, 4/33, এটাই হলো অ্যান্সার, 4/33, এটাই অ্যান্সার। আমি, আচ্ছা আমি তো এখনো ব্যাচেলর, আমি তো এখনো ব্যাচেলর, এখনো তো বিয়ে হয় নাই। সামনে চিন্তা ভাবনা করতেছি যে 2030 সালে চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, সারিয়া স্যার কাজ করতে পারেন, সারিয়া স্যার অবশ্য বিবাহিত, ওনার ছেলে আছে একটা। হ্যাঁ, রাজপুত্র একটা আসছে, আয়ান আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার টাইপ 4 চলে যাই, আমাদের শেষ টাইপ, আমাদের আর খুব বেশি টাইম লাগবে না, হ্যাঁ, আমাদের খুব বেশি টাইম লাগবে না, আর অল্প একটু টাইম লাগবে। একটি গুণোত্তর ধারার তৃতীয় পদটি হলো -48, পঞ্চম পদটি হলো 3/4, সাধারণ অনুপাত কত? দেখেন, আমরা যদি প্রথম পদকে এ ধরে নেই আর সাধারণ অনুপাত কে যদি আর ধরে নেই, এই যে দ্বিতীয় পদ দেওয়া আছে তাই না, দ্বিতীয় পদ হলো -48, দ্বিতীয় পদের সূত্র কি? এই যে এ আর 2 - 1 সমান -48, মানে এ আর সমান -48। ওকে, এবার বলছে পঞ্চম পদ, পঞ্চম পদ হলো কত? 3/4, পঞ্চম পদ হবে ar⁵ সমান 3/4, মানে ar⁴ সমান 3/4। আমরা যদি এই পঞ্চম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখেন, ar⁴ ডিভাইডেড বাই ar, পঞ্চম পদ কত? এখানে 3/4 ডিভাইডেড বাই -48। দেখেন এখানকার এ আর এ কাটা যায়, থাক এখানকার একটা আর, উপরের একটা আর যদি বাদ যায় তাহলে হবে r³ সমান এই 3/4 ইন্টু, এটা হবে 1/,
-48। এই যে ভাগ হলে এটা উল্টে যায়, নিচেরটা উল্টে যায়। 3 দ্বারা 48কে ভাগ করলে কত হয়? 16। তার মানে এখানে 4 এবং 16 গুণ করলে 64 -1/64। এটা আর কিউবের মান। হ্যাঁ, আর কিউব দেখেন 1/64কে লেখা যায় এইভাবে -1/4 দিয়ে তার উপর যদি 3 দেই তাহলে হয় -1/64। তাহলে এখানে দেখেন পাওয়ার দুইটা সমান, তাহলে ভিত্তি দুইটাও সমান হবে, এখানে সূচকও আবার আছে, তাহলে আর সমান -1/4। আর সমান -1/4। এটা হলো অ্যান্সার। যাদের একটু কঠিন লাগতেছে আরেকবার রেকর্ডটা দেখে নেবেন, এই অঙ্কগুলো বুঝতে পারছেন, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আগেরটার মতোই। 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান কত? মানে এখানে প্রথম পদ দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে, মানে প্রথম পদ a সমান 135, চতুর্থ পদ দেওয়া, সরি, প্রথম পদ a সমান শুধু 5, চতুর্থ পদ হলো 135। চতুর্থ পদকে লিখতে পারি ar⁴ - 1 135। তার মানে ar³ সমান 135। এই ar³ কে যদি আমরা a দ্বারা ভাগ করি, মানে 135 কে যদি 5 দ্বারা ভাগ করি, এখানকার a আর a কাটা যায়, তাহলে r³ সমান কত হয়? 5 দ্বারা 135 কে ভাগ করলে 3 × 5 = 15, না 5 × 2 = 10, 5 × 7 = 35, 27। তার মানে r³ সমান 3³, অর্থাৎ r সমান কত? 3। আর এর মান পেয়ে গেছে 3। এখন দেখেন গুণোত্তর ধারার ক্ষেত্রে জিনিসটা কি যেন বলছিলাম, গুণোত্তর ধারার ক্ষেত্রে এই পদের সাথে সাধারণ অনুপাত গুণ করলে পরের পদ পাওয়া যায়, 5-এর সাথে 3 গুণ করলে এই পদ পাওয়া যাবে, মানে এক্স এর মান হলো কত? 15। এটাই হলো এক্স এর মান। আবার 15-এর সাথে যদি 3 গুণ করি তারপরের পদ ওয়াই পাবো, 15-এর সাথে 3 গুণ করলে 45। এটা হলো ওয়াই এর মান। তাহলে এক্স এর মান 15, ওয়াই এর মান 45। এটাই অ্যান্সার। এটা 9-10-এর সাধারণ গণিত বইয়ের অঙ্ক ছিল। তাহলে এটা আপনারা এখন নিজেরা পারবেন না? এখানে জাস্ট খালি সাধারণ অনুপাত বের করে সাধারণ অনুপাতটা 3-এর সাথে গুণ করবেন, এইখানকার এক্স এর মান পাবেন, এক্স এর সাথে আবার ওই সাধারণ অনুপাত গুণ করবেন, ওয়াই এর মান পাবেন, ওয়াই এর সাথে সাধারণ অনুপাত গুণ করবেন, জেড এর মান পাবেন, শেষ। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, এটা নিজেরা ট্রাই করবেন। নিজেরা ট্রাই করে যদি না পারেন টেলিগ্রাম গ্রুপে দিবেন, আমাদের মেন্টররা বুঝাই দিবে। ঠিক আছে? থ্যাংক ইউ।